আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। পর্দা উঠল অমর একুশে গ্রন্থমেলার। সারা দেশে বইয়ের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার নির্দেশ। দু একদিনই জমে উঠবে আয়োজন, আশা সকলের। নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত। উপকৃত হবেন 12 লাখ কৃষক, আশা সরকারের। পুলিশের পুরনো পোশাকে ফেরার দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। শিগগিরই নিয়োগ হবে 10,000 কনস্টেবল, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো সময়ের চেয়ে ভালো হবে এবারের ঈদ যাত্রা, দাবি পরিবহন মন্ত্রীর। ব্যাখ্যা দিলেন চাঁদাবাজি নিয়ে আগের বক্তব্যের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অমর একুশে বইমেলা হয়ে উঠুক শিক্ষা ও সংস্কৃতির সূতিকাগার। গ্রন্থমেলার উদ্বোধনের পর এই কথা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে বইমেলা সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় বাংলাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ শুরুর প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি। এর আগে বাংলা একাডেমির সাহিত্য পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নানা নাটকীয়তার পর অবশেষে শুরু হলো বাঙালির প্রাণের মেলা, অমর একুশে বই মেলা। এবারের প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। 1978 সাল থেকে ফেব্রুয়ারির প্রথম দিনেই বাংলা একাডেমির আয়োজনে শুরু হয় বইমেলা, কিন্তু এবার নির্বাচনের কারণে সেই ধারাবাহিকতায় ছেদ পড়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করেন এবারের বইমেলা। বলেন, অমর একুশে বইমেলা বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার স্মারক। তবে ইন্টারনেটের আসক্তি তরুণ প্রজন্মকে করে তুলেছে বই বিমুখ। বইমেলা শুধু একটি নির্দিষ্ট মাসে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে সীমাবদ্ধ না রেখে বরং সারা বছর দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় আয়োজিত করা যেতে পারে। এ ব্যাপারে বই প্রকাশকগণ উদ্যোগী হয়ে ভূমিকা রাখতে পারেন বলে আমি মনে করি, এবং সরকারের পক্ষ থেকে যদি সহযোগিতার কোনো অবকাশ থাকে, অবশ্যই বর্তমান সরকার সেখানে এগিয়ে আসবে। আগামী বছরগুলোতে অমর একুশে বইমেলা অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজন করার সুযোগ রয়েছে কিনা সেটি আমি আপনাদের সকলকে ভেবে দেখার অনুরোধ জানাবো। বাংলা ভাষার পাশাপাশি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে নতুন নতুন ভাষার সাথে তরুণ প্রজন্মকে পরিচিত হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও ইশতেহার অনুযায়ী এবার সুদ সহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিল সরকার। সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব জানান, এতে কৃষকদের ঋণের বোঝা কমবে, কৃষকদের আগ্রহ বাড়বে শস্য, মৎস্য এবং পশুপালন খাতে। 1991 থেকে 1996 মেয়াদে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় প্রথমবারের মতো 5,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছিল। এবারও দলটির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল কৃষকদের সুদমুক্ত ঋণ সুবিধা দেয়া। সরকারের পক্ষ থেকে একটি কার্ড সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের প্রথম বৈঠকের প্রধান এজেন্ডা ছিল কৃষি ঋণ বিতরণ ইস্যু। সিদ্ধান্ত হয় শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মূল লক্ষ্য হল দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতের মেরুদণ্ডকে শক্তিশালী করা। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, সরকারি, বেসরকারি এবং বিশেষায়িত বিভিন্ন ব্যাংকে কৃষকদের বর্তমান ঋণের পরিমাণ 1,550 কোটি টাকা, যা মওকুফের আওতাভুক্ত হবে। এতে লাভবান হবে আনুমানিক 12 লাখ কৃষক। এই মৌসুমে এই মওকুফ প্রক্রিয়ার মাধ্যমে কৃষকদের ক্রেডিট কার্ড, ক্রেডিট রেকর্ড বা ঋণ মান ভালো হবে। তারা যে আগেরগুলো পরিশোধিত হয়েছে বলে ধরে নেওয়া হবে, ফলে তারা ব্যাংক থেকে পুনরায় স্বল্প সুদে কৃষি ঋণ গ্রহণ করতে পারবেন, যা তাদের স্থানীয় মহাজনী ঋণের উচ্চ সুদের হাত থেকে রক্ষা করবে। পুলিশের পোশাক নিয়ে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে পুলিশ অ্যাসোসিয়েশন দাবি জানিয়েছেন তারা পুরনো পোশাকে ফিরতে চান। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পেলে শিগগিরই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল এবং 180 জন সার্জেন্ট। সচিবালয়ে সাংবাদিকদের এমন তথ্য দেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশ নানা সংকটের মধ্যে পড়ে যায়। থানাতে আগুন, লুট, গ্রেপ্তারের ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা পালিয়ে যায়। তাই জনবল সংকটের মধ্যে পড়ে পুলিশ বাহিনী। আর এ সংকট কাটাতে জনবল বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, শীঘ্রই নিয়োগ দেওয়া হবে 10,000 কনস্টেবল ও 180 জন সার্জেন্ট। পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে সাব ইন্সপেক্টর। এজন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। 180 জন পুলিশ সার্জেন্ট নিয়োগের জন্য আমরা নির্দেশ দিয়েছি। সেগুলো আগের শূন্য পদ, সেটা খুব শিগগিরই নিয়োগ করা হবে যথাযথ পরীক্ষার মধ্য দিয়ে আর কি। এর বাইরে আরও আমরা জনবল বৃদ্ধির জন্য চেষ্টা করছি, যেগুলো আমরা অর্থ মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলে খুব শিগগিরই আমরা প্ল্যান করতেছি আরও 10,000 নতুন কনস্টেবল নিয়োগ করা হবে দ্রুততার সাথে। সাংবাদিকরা প্রশ্ন করেন পুলিশের পোশাক নিয়ে। পুরনো পোশাকে ফিরতে চান পুলিশ বাহিনী। এ প্রশ্নে মন্ত্রী বলেন, পোশাক নিয়ে সরকার কোনো চাঁদাবাজি হলো সেটি যেটি মানুষকে জোর করে বাধ্য করা হয়। চাঁদা এবং চাঁদাবাজির ব্যাখ্যায় এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে চাঁদাবাজি হতে দেয়া হবে না, এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকার। এবার যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে বলেও জানান তিনি। মূলত নৌপথে নিরাপদ ঈদ যাত্রা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন। কিন্তু প্রসঙ্গক্রমেই উঠে আসে এর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রীর করা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির বক্তব্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদা এবং চাঁদাবাজির পার্থক্য তুলে ধরেন মন্ত্রী। এখন ধরেন আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা। আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন, আমি তো আপনাকে জড়িত করতে পারবো না। মন্ত্রী সাফ জানিয়ে দেন, জোর করে বাধ্য করে চাঁদা নেয়ার সুযোগ নেই। চাঁদাবাজি ফৌজদারি অপরাধ। বিভিন্ন সমিতির নামে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাঁদাবাজি আমি বলতেছি, চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করার আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব না। এবার আগের যে